2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের প্রায় 1500 জন নাগরিককে গুলি করে হত্যা করছে। শুধু তো এটা তো গুলি করে হত্যার শিকারের তথ্য, প্রায় 1500 জন। এছাড়াও অনেকে যারা মারা যায়নি গুলি খাওয়ার পরেও, যেমন তারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, ইভেন ধর্ষণের মতো ঘটনাও আছে। তো বিএসএফ বাংলাদেশের সাথে এরকম আচরণ করে কেন? ভারতের সাথে তো শুধু বাংলাদেশের বর্ডার নেই, পাকিস্তানের আছে, ভুটান, নেপাল, চীনের আছে। তো তাদের সাথে তো এরকম এত বর্ডার কিলিং হয় না যে 1500 জন কত 20-25 বছরের মাঝখানে, এটা তো অনেক হিউজ একটা নাম্বার। তো বাংলাদেশের সাথে আসলে ভারত এরকম কেন করে? আবার ভারত বাংলাদেশ উভয় দাবি করে আসতে পারে ভারত বাংলাদেশের অন্যতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তো বন্ধু রাষ্ট্রর সাথে মানে এরকম কেন আচরণ? আর এটার মধ্যে কিন্তু অনেক জিওপলিটিক্যাল ইস্যু আছে, বর্ডারের অনেক আরও খুঁটিনাটি বিষয় আছে। তো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের বিভিন্ন জেলার, বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বর্ডারে আমি ব্যক্তিগতভাবে ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরির সুবাদে বর্ডারের কিছু ঝামেলা আছে, সেসব মানে আমার পার্সোনাল অভিজ্ঞতাতে উঠে আসছে। একটা ছবি দেখাচ্ছি, বর্ডারে ঘুরে বেড়ার, আমি দিনে ঘুরে বেড়াইছি, রাতে ঘুরে বেড়াইছি, মানে এই বর্ডার পেট্রোলিংয়ের বিভিন্ন অংশ দেখছি। তো সেখান থেকে এই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেও এখান থেকে ব্যাখ্যা করতে সুবিধা হবে। আর আমার ঘুরে বেড়ানোর যে ছবি দেখলাম অনেকগুলো সঙ্গত কারণে সব মানে আর যারা ছিল আমার সাথে সবার ছবি আসলে প্রকাশ করা সম্ভব হয়নি আসলে। তো বাংলাদেশ ভারতের বর্ডারটা একটু কি বলা যায়, একটু ডিফারেন্ট অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি। দেখেন ডিফারেন্ট কী হিসেবে, যে পতাকার মাধ্যমে যদি বুঝাই, যে ইন্ডিয়ার পতাকা দেখতেছেন, বাংলাদেশের পতাকা দেখতেছেন, যে এই পতাকা যেখানে মানে শেষ হয়েছে, ধরলাম এটা হচ্ছে দুই দেশের বর্ডার। তো এখন আমরা সবাই জানি যে ভারত বাংলাদেশের বর্ডারে কাঁটাতার দেওয়া আছে। এই কাঁটাতারেই তো ফেলানিকে মারার পর ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এই কাঁটাতার দেওয়া আছে, এই কাঁটাতারটা কই দেওয়া আছে ঠিক জানেন? এটা বেশিরভাগ বাংলাদেশি জানেই না, যে কাঁটাতারটা কিন্তু ঠিক বর্ডারে দেওয়া নাই। কাঁটাতারটা দেওয়া আছে বর্ডার থেকে ভারতের 150 গজ ভিতরে, অর্থাৎ ভারত যেখানে শেষ হয়েছে, বাংলাদেশ যেখানে শুরু হয়েছে, শেষ শুরু এই জায়গাতে কাঁটাতারটা দেওয়া নাই। এই 150 গজের জায়গাটা কিন্তু ভারতের, এবং এরপরে বাংলাদেশ শুরু, এবং বাংলাদেশের অংশে কিন্তু কোনো কাঁটাতার দেওয়া নাই। তো এই কাঁটাতারের সাথে আসলে সম্পর্ক কী? আসলে সম্পর্ক কী দেখেন, এই যে ভারতের যে অংশটা ভারতের কাঁটাতারের বাইরে পড়ছে, অর্থাৎ বাংলাদেশের দিকে যে অংশটা কাঁটাতারের অংশের বাইরে পড়ছে, এখানেও কিন্তু অনেক ভারতীয় থাকে। এখানে তাদের জমি জমা আছে, অনেকের বসত বাড়ি আছে, এখানে তারা থাকা খাওয়া করে। তাহলে তাদের ভারতে যেতে হলে কিন্তু কাঁটাতার ক্রস করে যেতে হয়। কারণ কাঁটাতার বেয়ে উপর দিয়ে উঠে তারা যাবে না, এরকম না। কাঁটাতারের একটা নির্দিষ্ট রেঞ্জ পরপর গেট আছে, সেখানে বিএসএফরা তল্লাশি করে তাদেরকে ইন্ডিয়ার মানে কাঁটাতারের ওই পাশের অংশে যাতায়াত করতে তারা সহযোগিতা করে। আর এটা টাইমও থাকে, যে আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা, এক্সাক্ট টাইমটা এটা ভ্যারি করে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, যে মানে 24 ঘন্টা এটা যাতায়াত করাও যায় না, যে আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ইন্ডিয়ার ওই অংশে যেতে পারবেন, ইন্ডিয়ার এই অংশ থেকে ওই অংশ, মানে দুটোই তো ইন্ডিয়ার মধ্যেই, কিন্তু কাঁটাতারের জন্য তো স্মুথলি চলাচল করা যায় না। অনেকের বসত ভিটা শুধু এই পাশে আছে, ওই পাশে তাদের কোনো বসত ভিটা নাই, তারা তো ওই পাশে যেতেও পারতেছে না, বাধ্য হয়ে এখানে থাকতেছে। তার মানে দেখেন, ইন্ডিয়ানরা চাইলে কিন্তু অবাধে বাংলাদেশের ভূখণ্ডে আসতে পারে না। মানে অবাধে বলতে যে কাঁটাতারের ওই পাশের অংশে যারা থাকে তাদের কথা। এখন বাংলাদেশিদের কথা ভাবেন, বাংলাদেশিরা কিন্তু চাইলে ওই যে কাঁটাতারের এই পাশে যে 150 গজ আছে, পুরো কাঁটাতারের সিস্টেমটা 150 গজ এরকম আছে, এই 150 গজের ওখানে কিন্তু চাইলে যেতে পারে, চাইলে আসতে পারে। যাওয়া অবৈধ, কিন্তু যদি আমি কোনো উদ্দেশ্যে যেতে চাই, যে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি কোনো একটা অপরাধ করছি, করে এখন আমি গা ঢাকা দেওয়ার জন্য আমি এখন ভারতের এই অংশে যেয়ে আশ্রয় নিচ্ছি, তাহলে কিন্তু বাংলাদেশের পুলিশ বলেন বা বিজিবি বলেন আমাকে কিন্তু ধরতে পারবে না, কারণ সেটা ভারতের ভূখণ্ড, তারা তো সেখানে প্রবেশই করতে পারবে না। কিন্তু আমি তো প্রবেশ করছি সেটা হচ্ছে অবৈধভাবে, কাঁটাতার নাই। আর বিজিবির কথা যদি বলি, যে বিজিবি এটা কেমন ট্যাকেল দেবে, বিজিবির ওখানে আমি বাস্তবে আমার ওই ফিল্ড ওয়ার্ক বলতে পারেন, যে আমি ঘুরতে যেয়ে যেটা দেখছি, যে ধরেন 6-7 কিলোমিটার এলাকায় 6-7 জন বিজিবি টিম, মানে 6 থেকে 7 জনের একটা টিম টহল দেয়। 6-7 কিলোমিটার এলাকায় যদি সবাই বিচ্ছিন্ন হয়েও থাকে, 1 কিলোমিটারের জন্য একজন থাকে টহলরত অবস্থায়। আর বাস্তবে সবাই বিচ্ছিন্ন থাকে না, কারণ সবাই দেখা যাচ্ছে নিরাপত্তা ইস্যুর বিভিন্ন কারণে, লোকবল সংকটের বিভিন্ন কারণে সবাই একটা টিম হিসেবেই চলাচল করে। মানে এখানে যদি কেউ বর্ডার ক্রস করে ভারতে চলে যায়, তাহলে এটা সোর্স ছাড়া টহল দিতে দিতে এটা ধরা মোটামুটি অসম্ভব। আর 1 কিলোমিটার এলাকাতে যদি বিচ্ছিন্নভাবে থাকে, 1 কিলোমিটার আমি দেখতে পারতেছি যে একজন পার হয়ে ভারতে ঢুকতেছে, একজন বাংলাদেশি, তাকে ধরতে ধরতেই তো সে চলে যাবে। মানে বিজিবির লোকবলের এখানে ব্যাপক একটা সংকট আছে। এরপরে এই জন্য কিন্তু অনেক স্মাগলিং হয়ে থাকে, যে বাংলাদেশের কেউ ওখানে ভারতের অংশে গেল, মেইনলি তারা যেটা আনে মাদক বলেন বা ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট বলেন, মেইনলি উত্তরবঙ্গের এইসব অঞ্চলে ফেন্সিডিল আনা হয়।
তো ফেন্সিডিল তারা ওই পাশে যায়, যে ফেন্সিডিল নিয়ে আবার দেখে যে যখন বিজিবি নেই সময় মতো সুযোগ মতো চলে আসে, পাসপোর্টের দরকার পড়তেছে না। আর ফেন্সের ওই পাশে কাঁটাতারের ওই পাশেও তো তারা যাচ্ছে না, তারা এই পাশ থেকে অংশ নিয়ে যা প্রয়োজন নিয়ে আসতেছে। আর বিএসএফ এখানে একটা ইন্টারেস্টিং নোংরা কাজ করে, সেটা হচ্ছে যে যখন ভারতীয়রা বাংলাদেশ মানে ভারতের কাঁটাতারের ওই পাশের অংশ যায়, এই পাশের যারা বাসিন্দা তারা, তখন তাদেরকে বেশ কড়াকড়ি চেকিং করা হয় যে তারা মাদক কিংবা অবৈধ কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু ভারতের ওই পাশ থেকে যখন এই পাশে আসে তখন কিন্তু তাদেরকে সেভাবে চেকিং করা হয় না, কারণ ওই পাশ থেকে তারা এরকম ফেন্সিডিল আনে, এনে বাংলাদেশে ছেড়ে দেয় যে খাক মাদক খাচ্ছে ওরা রসাতলে যাক। তখন কিন্তু বিএসএফ চেকিং করে না, কারণ বিএসএফ যদি যাওয়া আসা দুই টাইমে চেকিং করতেই হবে তাহলে এত মাদক বাংলাদেশে ঢুকতেই পারতো না, কারণ যখন ভারতীয়রা ওই পাশ থেকে আসতেছে তখন ইজিলি এগুলো নিয়ে আসতে পারতেছে। অর্থাৎ বলতে গেলে সীমান্তে যে স্মাগলিংগুলো চলে, ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে যে এভাবে ঢোকে, এটাতে বলতে গেলে বিএসএফ সরাসরি জড়িতই। এই যে কাঁটাতারের দিক দিয়ে দেখবেন যে অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকবেন যে কাঁটাতারের ওপর দিয়ে গরু পার করার এরকম ভিডিও টিডিও দেখে থাকবেন, আমি দুই একটা ছোটো ছোটো ক্লিপ পাইলে দেখানোর চেষ্টা করব। তো এইখানে অনেক ক্ষেত্রে বিএসএফ জড়িত থাকে, আর বিজিবিও জড়িত থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু বিজিবি আসলে লোকবল এত কম, তারপর তাদের ডিউটির যে সিস্টেমটা, তাদের ডিউটি হয় হচ্ছে যারা বিজিবিতে টহল টিম থাকে তাদের 6 ঘন্টা পর 6 ঘন্টা করে ডিউটি, এরকম করে টানা ডিউটি চলতে থাকে। অর্থাৎ কারো ডিউটি যদি রাত 12টায় শুরু হয়, সে সকাল 6টা পর্যন্ত ডিউটি করবে, করে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তার রেস্ট, আবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবার তার ডিউটি থাকবে। অর্থাৎ তার কিন্তু একদিনের মধ্যে 12 ঘন্টার ডিউটি থাকে। আর এই 12 ঘন্টার মধ্যে তার কথা ভাবেন, সে কিন্তু চাইলে টানা 5 ঘন্টা ঘুমাইতেও পারবে না, তার গোসল বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেসব করতে তো টাইম লাগে, খাওয়া দাওয়া বলেন। তো এটা আমার কাছে এক টাইপের জুলুম মনে হয়েছে আর কি, লোকবল আরও বাড়ানো যেতে পারে, এক্ষেত্রে গভর্নমেন্টের আরও টাকা যাবে। তো সীমান্ত এরকম পাখির মতো গুলি করে মারতেছে, সেক্ষেত্রে টাকা নষ্ট হবে না, মানে টাকাটা কাজেই লাগবে, এই ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে ব্যয় করতেই পারে। আর এই যে বিএসএফ যখন গুলি কি করে মানে কাদের করে, যারা ওই যে দেশগতের মধ্যে যারা অনুপ্রবেশ করে তাদেরকে। এখন বিএসএফ যাদের গুলি করে অ্যাকচুয়ালি, তো বিএসএফ যাদের গুলি করে সবসময় যে কেউ মানে এই যে বললাম অনেক অনুপ্রবেশ করে, সবসময় যে গুলি করা হয় এরকমও না, কারণ বাংলাদেশে প্রচুর অনুপ্রবেশের ঘটনা এরকম ঘটে। তারপরে এই যে বললাম বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট এরকম এই দেশগজের মধ্যে যারা থাকে তাদের সাথে বাংলাদেশিদের একটা সুসম্পর্কও থাকে, তারাও সুযোগ সময় বাংলাদেশে আসে, এসে অনেক সময় বাংলাদেশ থেকে বাজার করে নিয়ে যায় তারা, যদি লোকেশনটা এমন হয় যে তার বাসা থেকে বাংলাদেশের বাজার কাছে, অথচ তাকে যদি ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার মেইন ভূখণ্ড থেকে বাজার করতে হয় তাহলে তাকে ফেন্সের গেট দিয়ে পার হতে হবে, বাজার করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আবার এই পাশে আসতে হবে, এটা তো হিউজ একটা কষ্টই বলতে গেলে। তো মানে এই অঞ্চলে এই দুই মানে দেশগজের বাসিন্দা, ভারতীয় বাসিন্দা আর বাংলাদেশের ওই সীমান্ত লাগোয়া যে বাসিন্দা আছে তাদের মধ্যে মোটামুটি সুসম্পর্কই থাকে, তো এই জন্য স্মাগলিংটাও বেশ ভালোই চলে আর কি। তো এখানে কিন্তু বহুতভাবে অনুপ্রবেশ ঘটে, এটা হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে অনুপ্রবেশ করলো, এরপরে দেখবেন যে কারো গরু বাছুর, ওটা তো মেইনলি নোম্যান্স ল্যান্ড থাকে আর কি, জমি জমা ক্ষেত এরকম থাকে, যে গরু বাছুর ওখানে ছিল, হঠাৎ করে ভারতের অংশে ঢুকে গেছে, তখন যদি আবার পতাকা বৈঠক করে বিজেপি যদি বিএসএফকে বলে আমাদের ওটা ফেরত দেন। এই গত 15 বছর এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বিজিবি এরকম কোনো পতাকা বৈঠক করছে আমাদের কিছু একটা হয়েছে আপনারা হেল্প করেন, কারণ নতজানু পররাষ্ট্র নীতি ছিল শেখ হাসিনার, সেই জন্য এটার কোনো একটা মানে এটাতে বিজিবি খুব একটা পারদর্শিতা দেখাইতে পারে না, কারণ তাদের উপর নির্দেশই ছিল যে যা হয় হোক তোমরা এক্সট্রা কিছু করবে না, বা তোমরা সহনীয় সব কিছুতেই সহনীয় মনোভাব দেখাও, এরকম পলিসি গভর্নমেন্ট ছিল, সেই জন্য আসলে তেমন কিছু দেখা যায় না। ভবিষ্যতে কী হবে বলা যাচ্ছে না, ভবিষ্যতে গভর্নমেন্ট কী করবে বা বর্তমানে যে গভর্নমেন্ট আছে তারাও কি করবে, মানে ধীরে ধীরে বোঝাবে। তারা তো অন্তত গত কয়েকদিনের মধ্যে যে বর্ডার কিলিংগুলো হয়েছে, তারা পররাষ্ট্র বা মানে এটা কি বলে হাই কমিশনারকে এটা শক্তভাবেই জানাইছে যে না এসব বন্ধ করতে হবে। তো দেখেন ইন্ডিয়াতে এরকম কারো গরু বাছুর যদি চলে যায়, সে গরু বাছুরটা আনতে গেছে, অথবা সে ভুল করে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়ছে, মানে ভুল করে কি জন্য, দেখেন আমি যে পতাকার যেটা দেখালাম সেটা তো একটা লিনিয়ার অংশ, ম্যাপ কিন্তু এরকম লিনিয়ার হয় না, মানে সরল রেখাভাবে হয় না। ম্যাপ বাংলাদেশের ম্যাপ দেখলে বুঝো এবড়ো খেবড়ো এদিক সেদিক এরকম করে যাচ্ছে না, তো বাস্তবেও সেরকম হয় যে বহু দূর দূর পরপর একটা করে পিলার দেওয়া থাকে, একটা পিলারের সাথে আমার ছবি দেখাইছিলাম, তো এই পিলার থেকে আরেকটা পিলার, এই দুটো পিলার যদি আমি সরল রেখায় কানেক্ট করি, এটা কিন্তু ম্যাপ না। ম্যাপ কীভাবে হতে পারে, সে ঘুরে ঘুরে এভাবে গেছে, এটা বিজিবির কাছে থাকে, বিএসএফ এর কাছেও থাকে, তারা জানে যে অ্যাকচুয়ালি কোন অংশটা মানে এই দুটো পিলার কানেক্ট হবে কীভাবে, সরল রেখায় নাকি কোনো কার্ভ, নাকি সেই কার্ভটা দেখতে কীরকম হবে, এবড়ো খেবড়ো হবে নাকি কীরকম হবে, বৃত্তাকার হবে, এগুলো দুই জনের কাছে ম্যাপ থাকে, তখন তারা সেটা দেখে ডিসিশন নেয়। তো এই যে বাংলাদেশের অংশে তো ফেন্স নাই, কাঁটাতার নাই, তো অনেকে যখন এই অংশে যায় বা এই দুটো পিলারের মাঝখানে ঠিক কোনটা বাংলাদেশ কোনটা ভারত অনেক সময় এটা বোঝাও যায় না, তো এভাবে অনেক বর্ডার কিলিং হয় যে ভারতের অংশ ঢুকে পড়ছে গুলি কর।
এখন এই যে গত 2 দিনে যেটা গত কয়েকদিনের মধ্যে যে 2জন শিশু মারা গেল, সবগুলো মানে 2জনই, একজন মেয়ে একজন ছেলে, 2জনই আন্ডার 18। তো এই শিশুগুলো কি বিএসএফ এর কারণে কোনো থ্রেট হয়েছিল যে না ওকে মারতেই হবে, না হলে সে আমার উপরে অ্যাটাক করতে পারে বা এরকম মনে হয়েছে? মানে এরকম কিন্তু না, তারা যে লিথাল উইপেনগুলো ইউজ করছে, গুলি করেই মেরে ফেলছে, সেই মানে মরণাস্ত্র দিয়ে করছে আর কি। এরকম না যে তাকে রাবার বুলেট মারছে যে সে যেন আহত হয়, সে যেন মারা না যায়, এরকম কিন্তু না। আর তাকে মারারই তো কোনো রিজন দেখা যায় না। অন্যান্য বর্ডারে দেখেন, শুরুতে যেটা বলছি পাকিস্তান, তারপরে চীনের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আসলে ভারত তাহলে বাংলাদেশের সাথে স্পেসিফিকলি এরকম কেন করতেছে? অ্যান্সার আর কিছুই না, এটা জাস্ট ডোমিনেন্স দেখানো, যে বাংলাদেশকে ডোমিনেট করার একটা তারা যে এত ম্যাসিভ একটা পাওয়ার হোল্ড করে সেটা বোঝানো ছাড়া আর কোনো কারণ নেই। জাস্ট এই ডোমিনেশন বা তারা সুপিরিয়র এটা বোঝানোর জন্যই তারা বর্ডার কিলিংগুলো করে, আর কোনো রিজনই নাই। আর অনেকেই যে ভুল করে ঢোকে, এগুলো তো জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার বা ফেন্স, বাংলাদেশের অঞ্চলে ফেন্স না থাকা বা তাদের ওই দেশগত ছাড়া, এসব কারণে আসলে এটা ম্যাটার করে। কিন্তু মানে ওই ভারতের অংশে যাওয়া, তারপরে স্মাগলিংয়েরও বিষয় আদি আছে। এটা তো মানে কেন এরকম ঘটে, কিন্তু কাউকে মেরে ফেলার মতো অবস্থা কিন্তু এখানে তৈরি হয় না। কারণ এই তো বললাম, স্মাগলিং যেগুলো ঘটে সেগুলো বিএসএফের তত্ত্বাবধানেই ঘটে। বিএসএফ না চাইলে স্মাগলিংও হইতো না। বিজিবিরও অনেক এখানে সীমাবদ্ধতা আছে বা অনেক দায় আছে। তো এখন দেখেন, যদি আমি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ব্যাপার কি জানেন? পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে যে দুই পাশে ফেন্স থাকে। এই বাংলাদেশে যেরকম ফেন্স নাই, শুধু ভারতে আছে, পাকিস্তান আর ভারতের দুই পাশে ফেন্স আছে। ওই জন্য এরকম কেউ ওই মানে ভারতীয় অংশে প্রবেশ করার সুযোগ নাই বললেই চলে। ওই জন্য ওখানে বর্ডার কিলিং হয় না। আর যদি চায়নার কথা বলি, চায়নাতে এই অরুণাচলের ওই পাশেই তো চায়না। তো অরুণাচল প্রদেশ কিন্তু দেখবেন যে এখানে মানে বেশ পাহাড়ি এলাকা, বেশ দুর্গম এলাকা। তো এখানে তাদের এখানেও কিন্তু কাঁটাতার নাই, মানে ভারতেও নাই, চীনেও নাই। এই জন্য দেখবেন তাদের ম্যাপ নিয়ে ঝামেলা হয়। তারা বলতেছে না এটা চীনারা বলতেছে, আবার ভারতীয়রা বলতেছে না, বিএসএফ বলতেছে না এটা আমাদের, এরকম ক্ল্যাশ হয়। কিন্তু দেখবেন যে তাদের কাছে অস্ত্র থাকলে এরকম অনেক ভিডিও দেখবেন, অনেক ছবি দেখবেন, তারা হাতাহাতি করতেছে, একজন একজনকে ধাক্কা মারতেছে, না এটা আমার এলাকা, এটা ভারতীয় বা এটা চীনা অংশ, মানে এরকম ধাক্কাধাক্কি করে। অথবা অনেক সময় তাদের কাছে উইপেনই থাকে না। এটার কারণ হচ্ছে তাদের দ্বিপাক্ষীয় চুক্তি। তারা দ্বিপাক্ষীয় চুক্তি করছে যে না, আমরা কোনো লিথাল উইপেন ইউজ করবো না, অর্থাৎ কোনো মরণাস্ত্র ইউজ করবো না এবং কখনো ফায়ারিং করবো না। যা হবে আপোষে, এই যে ধাক্কাধাক্কি বলেন বা যদি লাঠিচার্জ হয় একের ওপরে, মানে লাঠি দিয়ে মারামারি হোক, বিএসএফ বা চীনা যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের মধ্যে, এরকম চলতে পারে। কিন্তু আমরা কখনো মরণাস্ত্র ইউজ করবো না। তাদের সাথে কিন্তু এরকম দ্বিপাক্ষিক চুক্তি আছে, যেটা বাংলাদেশের সাথে এরকম চুক্তি ঠিক নাই। তবে বিএসএফ বিজিবি বৈঠকে বলছিল যে না, আমরা মানে বর্ডার কিলিং একদম জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করবো। এরকম 2017 সালেও তাদের বক্তৃতা এরকম ছিল, কিন্তু তারপরেও কয়েকশো মানুষ মারা গেছে বর্ডার কিলিংয়ে। তো তাদের বক্তব্য চুক্তি হয়নি, কিন্তু তারা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের প্রতিও তারা নৈতিকতা দেখায় নাই। তারা সেই নিজেরাই বক্তব্য দিচ্ছে, নিজেরাই মানে নাই। এরকম অনেকগুলা কেস আছে এই 2017 সালের পরেও। এখন এই বর্ডার কিলিং বন্ধ করার কি একটা ওয়ে হতে পারে? একটা ওয়ে হতে পারে যে এরকম দ্বিপাক্ষীয় চুক্তি করা, যে না বিএসএফ বলেন, বিজিবি বলেন, আমরা কোনো মরণাস্ত্র ইউজ করবো না। পারলে ওই যে আমরা বললাম লাঠি টাঠি বা এই টাইপের জিনিসপাতি ইউজ করবো, যেন যদি কাউকে আঘাত করতে হয় বা সে যদি অপরাধ করে থাকে, তাকে যদি ধরতে হয়, আমি তাকে কয়েকটা লাঠির বাড়ি দেবো, সে যেন আঘাতপ্রাপ্ত হয়ে যেন পালাতে না পারে বা এই ধরনের কাজটাজ। কিন্তু তার উপর আমি কোনো মরণাস্ত্র ইউজ কোনোভাবেই করবো না। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, বাংলাদেশের গভর্নমেন্ট এই দ্বিপাক্ষীয় চুক্তি করার জন্য আরও কতখানি শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে, এটা এখন মানে ডিপেন্ড করবে আসলে গভর্নমেন্টের উপর। যেমনটা এই বাঁধের ক্ষেত্রেও বলতে পারেন, এই ভারতের বাঁধ এবং বন্যার রাজনীতি নিয়ে বা কেনই তারা বাদ দেশে বা তাদের নিজেদেরও ক্ষতির কারণ হয়, সেটা নিয়েও আলাদা একটা ভিডিও বানানো আছে। বা এই মোদি গভর্নমেন্ট এই তাদের ধর্ম নিয়ে, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কীভাবে রাজনীতি করে, বা মোদি গভর্নমেন্ট তাদের বিরোধীদের কীভাবে আইনি মারপ্যাচে আটকে বিভিন্ন স্বার্থ হাসিল করে, এগুলো নিয়েও ইন্ডিয়ার ছোটোখাটো বিষয় নিয়ে টুকটাক ভিডিও বানানো আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর ভিডিওতে উন্মুক্ত সমালোচনার আহ্বান থাকলো, গালাগালি ছাড়া। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।